২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। এটি দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জমে থাকা ক্রোধ, চাপা পড়া আর্তনাদ এবং প্রতিরোধ সংগ্রামের এক চূড়ান্ত রূপ। যখন স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে উৎখাত করার লক্ষ্যে ছাত্র জনতার গণজোয়ার শুরু হয়, তখন ভয়ের অন্ধকারের মধ্যে কিছু মানুষ আশার প্রদীপ হাতে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। তাদের মধ্যে একজন ছিলেন মুফতি মনির হোসাইন কাসেমি, যিনি আলেম সমাজের রাজনৈতিক প্রজ্ঞা, সাহস এবং মানবিকতার এক অনন্য প্রতীক। এই জুলাই বিপ্লব মুফতি মনির হোসাইন কাসেমির মতো বিপ্লবীদেরকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেছে, যিনি এই আন্দোলনে অভিভাবকত্ব সুলভ আচরণ এবং নিঃস্বার্থ দেশপ্রেমী মানুষ হিসেবে নিজের নাম লিখেছেন। তার ব্যক্তিত্ব, দীর্ঘ সংগ্রামী অতীত এবং তার প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা কিভাবে জুলাই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গিয়েছিল, সেই চিত্রই এই প্রতিবেদন তুলে ধরে। মুফতি মনির হোসাইন কাসেমি কোনো রাজকীয় পরিবার থেকে আসেননি। তিনি ছিলেন একজন সাধারণ কৃষক মুক্তিযোদ্ধার সন্তান। তার বাবার স্বপ্ন ছিল ছেলেকে একদিন বড় আলেম বানাবেন। তারই ফলশ্রুত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ মাদ্রাসা ও আমলাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা পর্যন্ত তিনি প্রাথমিক ও উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে মাত্র ১৬ বছর বয়সে মুরব্বীদের পরামর্শ অনুযায়ী তিনি উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে ভারতের দার উল উলাম দেওয়াবন্দে যান এবং সেখানে ৭ বছর অধ্যয়ন করে ইলমে হাদিসের গভীর জ্ঞান অর্জন করেন। তার জীবনের মোড় ঘোরানো অধ্যায় শুরু হয় ১৯৯০ সালে, যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আল্লামা নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহি মুফতি মনির কাসেমি হাফিজাহুল্লাহকে তার প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে নিয়োগ দেন। ২ বছর পর ১৯৯২ সালে তিনি সুদূর সৌদি আরবে চলে যান এবং দীর্ঘ ২০ বছর সৌদি রাজবংশের অধীনে প্রবাস জীবন কাটান। ২০০৯ সালে দেশে ফিরে তিনি পুনরায় বারিধারা মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। ২০১২ সালে আল্লামা নূর হোসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার রাজনৈতিক সাহস এবং ব্যতিক্রমী ধরন তাকে আলেম সমাজের মধ্যে এক স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। মুফতি কাসেমির দৃঢ় রাজনৈতিক অবস্থান সর্বপ্রথম জাতীয় পর্যায়ে আলোচিত হয় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে, যখন স্বৈরাচারী শাসন গণতন্ত্রকে চুরমার করে এক প্রহসনের নির্বাচনের দিকে জাতিকে ঠেলে দিচ্ছিল। সেই চরম পরিস্থিতিতে তিনি নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের গডফাদার খ্যাত শামীম ওসমানের বিরুদ্ধে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সময় নারায়ণগঞ্জ ৪ আসন সারা দেশের নজর কেড়েছিল এক ভিন্ন ঘটনার জন্য। দেশব্যাপী ভোট কারচুপি ও ত্রাসের রাজত্ব সত্ত্বেও এই আসনে মাত্র ১ ঘণ্টা সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের ফলে মুফতি মনির কাসেমির পক্ষে ৮৬,০০০ ভোট কাস্ট হয়। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছিল নারায়ণগঞ্জ ৪ আসনে। মানুষের নিরবচ্ছিন্ন সমর্থন ছিল তার প্রতি। নির্বাচনের ঠিক ১০ দিন আগে শামীম ওসমানের সন্ত্রাস কর্মকাণ্ডের প্রধান সহকারী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সহসভাপতি শাহ নিজাম মুফতি মনির হোসাইন কাসেমির গাড়িবহর ঘেরাও করে স্বয়ং মুফতি মনির হোসাইন কাসেমি সাহেবের দিকে বন্দুক তাক করে নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার হুমকি দেন। মুফতি মনির সাহেব তা তোয়াক্কা না করে গাড়িবহর নিয়ে নারায়ণগঞ্জ নিজের বাসভবনের দিকে চলে যান। এর কিছুক্ষণ পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত বিবরণ দেন। নির্বাচনের আগের দিন মুফতি মনির হোসাইন সাহেবের বড় ভাই হাজি মুক্তার হোসেনকে গুম করা হয়। এই ভয়ানক পরিস্থিতিতেও তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন। একই সময় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ওনার গলা দিয়ে রক্ত ঝরলে উনি রাজধানীর ইউনাইটেড হসপিটালে আধা দিনের চিকিৎসা নিয়ে ফিরেন নারায়ণগঞ্জ ৪ আসেন। ওনার সভা সমাবেশে আগুন ধরিয়ে দেওয়া, গুন্ডা বাহিনী দিয়ে ওনার বাড়ির চতুর্দিকে বাইক শোডাউনের নামে আক্রমণের হুমকি দেওয়া, মুফতি মনির হোসাইন কাসেমির দিকে বন্দুক তাক করে হুমকি দেওয়া, শেষমেশ ওনার বড় ভাইকে গুম করে ফেলা সত্ত্বেও উনি ওনার গণসংযোগ চালিয়ে যান এবং ভোটের দিন সকালে তিনি নিজের ভোট প্রদান করেন এবং বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। কোনো ভয়ভীতির তাওয়াক্কা না করে তিনি শেষ পর্যন্ত মাঠে টিকেছিলেন। এই সাহসিকতা নারায়ণগঞ্জবাসীর কাছে তাকে এক বিশাল মর্যাদার আসনে বসিয়েছিল। ২০১৩ শাপলা, ২০১৮ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, হাসিনা সরকার বিরোধী আন্দোলন, যুগপথ আন্দোলন, ২০২১ সালে মুদি বিরোধী আন্দোলন, মুজিব ভাস্কর্য বিরোধী আন্দোলন, ফ্রান্সে দূতাবাস ঘেরাও এবং হেফাজতে ইসলামকে আওয়ামী সরকারের খপ্পর থেকে রক্ষা করার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে তার কৌশলগত পরিকল্পনা স্বৈরাচারী প্রশাসনের প্রচেষ্টাকে ব্যর্থ করেছিল।
এর ফলে তিনি স্বৈরাচারী হাসিনার গোয়েন্দা সংস্থার ব্ল্যাকলিস্টে চলে যান এবং প্রায় ৩ বছর কারারুদ্ধ থাকেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঠিক ৮ মাস আগে তিনি কারামুক্ত পান। কারাগার থেকে বেরিয়ে তার প্রথম বক্তব্যটি ছিল, আমি মুক্ত হয়েছি এটা বড় কথা নয়, এ দেশ মুক্ত হওয়া দরকার, এ জাতি মুক্ত হওয়া দরকার। যেদিন এ জাতি মুক্ত পাবে সেদিন আলেম উলামাদের ত্যাগ এবং পরিপূর্ণতা পাবে। তিনি মুক্তি পাওয়ার পর সহযোদ্ধা মৌলানা মামুনুল হক সহ অন্যান্য মাজলুমদের মুক্তির জন্য তৎপর হন। জুলাই মাসে যখন ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামে এবং আন্দোলন ধীরে ধীরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেয়, তখন মুফতি মনির হোসাইন কাসেমি তার পূর্ণ সমর্থন নিয়ে মাঠে নামেন। মুফতি মনির হোসাইন কাসেমির পরিচালিত জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা আন্দোলনের কৌশলগত কেন্দ্রবিন্দু ছিল। মাদ্রাসাটি নতুন বাজার মোড়ে অবস্থিত, যা রামপুরা কুড়িল এবং ঢাকার বুক গুলশান মোড় সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সড়কটি প্রধানত ইউআইইউ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ সহ আইইউবি, ইউআইটিএস, কানাডিয়ান ইউনিভার্সিটির মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রদের আন্দোলনের মূল কেন্দ্র ছিল। ঐতিহ্যবাহীভাবে এই মাদ্রাসা কৌমি অঙ্গনের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। গোয়েন্দা সংস্থারা ভালো করেই জানতেন, এই মাদ্রাসা আন্দোলনে নামলে সারা দেশে কৌমি মাদ্রাসার বিশাল সমর্থন এই আন্দোলনের প্রতি সৃষ্টি হবে এবং মুফতি মনির হোসাইন কাসেমি সাহেবের পুরনো রেকর্ড অনুযায়ী তারা ভালো করেই জানতেন উনি চুপ করে বসে থাকার লোক নয়, যার জন্য শুরু থেকেই গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় দৃশ্যমান ছিল। 17ই জুলাই যখন এই আন্দোলনটি কোটা সংস্কার আন্দোলন হিসেবে চলছিল, তখন জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসাটিকে আন্দোলনকারীদের জন্য ক্যাম্প হিসেবে উন্মুক্ত করে দিয়েছিল। ছাত্ররা ক্লান্ত হলে অবিরতভাবে পানি, শরবত, স্যালাইন, বিস্কুট ও খাবার সরবরাহ করা হতো। শুধুমাত্র খাদ্য নয়, আন্দোলনের ঝুঁকি মাথায় রেখে তিনি শিক্ষার্থীদের জন্য বিশ্রাম, অজু, গোসল ও রাত্রিযাপনের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতেন। আন্দোলনরত ছাত্রদের সামান্য পানি খাওয়ানো নিয়েও আপত্তি প্রকাশ করে হুমকি দেওয়া হয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। সেই সময় মুফতি মনির হোসাইন কাসেমি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, যেই মাদ্রাসা ন্যায়ের পক্ষে আন্দোলনরত ছাত্রদের সামান্য পানি খাওয়াতে পারবে না, সেই মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া উচিত। তার এই বক্তব্য তখন সারা দেশের সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে এবং জুলাই গণ-অভ্যুত্থানে প্রেরণা যোগায়। তিনি ছাত্রদের আবেগকে নিয়ন্ত্রণ করে একটি স্ট্র্যাটেজিক মুভমেন্টে বিশ্বাসী ছিলেন। একদিকে ছাত্রদের আবেগ সামলে ইফেক্টিভ আন্দোলনের দিকে ধাবিত করা, অন্যদিকে গোয়েন্দা সংস্থার চাপ ডাইভার্ট করে ছাত্রদেরকে আন্দোলন করার সুযোগ করে দেওয়া, দুটি কাজই সমান গুরুত্ব পেত। কৌমি মাদ্রাসার বহু ছাত্ররা সে সময় ট্রাউজার গেঞ্জি পরে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যাতে করে এই আন্দোলনকে ইসলামিস্টদের আন্দোলন হিসেবে নাম দিয়ে ক্র্যাশ না করা যায়। 17ই জুলাই থেকে 5ই আগস্ট তৎকালীন প্রশাসনের বিভিন্ন কর্মচারী, এনএসআই, এসবি, ডিএসবি, ডিজিএফআই, রেব, পুলিশ প্রতিটি অ্যাঙ্গেল থেকেই বারবার মাদ্রাসায় এসে হুমকি প্রদান করলেও তিনি কনফিডেন্টলি গোয়েন্দা সংস্থার চাপকে সামাল দেওয়ার তার পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাখেন। 24শে জুলাই যখন তার মাদ্রাসার ঠিক সামনে পুলিশের ব্যারিকেড থেকে ছড়া গুলিতে মাদ্রাসার 4 জন কোমলমতি শিশু নিজের ক্লাসে বসে কিতাব পড়তে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়, মুফতি মনির হোসাইন সাহেবের কানে খবর আসতেই তিনি সবার প্রথমে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তারপরেই ঘটনাস্থলে গিয়ে ইনচার্জের সামনে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, আপনারা আন্দোলনরত জনগণের বিরোধিতা করতে যেয়ে মানবিকতার সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন। যদি আর একটি ফুলের টুকাও আমার মাদ্রাসার দিকে লাগে, আমার 3000 ছাত্রসহ আমি আপনাদের থানা ঘেরাও করব। এই কঠোর হুঁশিয়ারি সাময়িকভাবে পুলিশের ব্যারিকেডকে তার মাদ্রাসার দিক থেকে সরিয়ে দিতে বাধ্য করে। জামিয়া মাদানিয়া বাড়িধারার ছাত্ররা সরাসরি আন্দোলনে যোগ দেয় 2রা আগস্ট। সেই দিন থেকে বিজয়ের নিশ্চিত হওয়া পর্যন্ত কুড়িল থেকে নতুন বাজার মোড় পুরো সড়কটি ছিল টুপিওয়ালা ছাত্রদের দখলে। ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কৌমি মাদ্রাসার ছাত্ররা এই সড়ক দাপিয়ে বেরিয়েছিল। 5ই আগস্ট ভোরের দিকে 2টি ট্যাঙ্কার সহ 2টি আর্মির গাড়িবহর মাদ্রাসার গলির মধ্যে ঢুকে পড়ে। ফজরের নামাজের পর ছাত্ররা যখন মাদ্রাসা প্রাঙ্গণে আসে, তখন আর্মির হুমকিস্বরূপ আচরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদের মধ্যে থেকে কেউ কেউ স্লোগান দিয়ে ওঠে, ভুয়া ভুয়া। ক্ষিপ্ত এক আর্মি কর্মকর্তা মাদ্রাসার দিকে ছত্রভঙ্গ গুলি করে নিজের শক্তি প্রদর্শন করা শুরু করেন। গুলির শব্দ শুনে মুফতি কাসেমি দ্রুত বেরিয়ে আসেন এবং আর্মির সামনে দাঁড়িয়ে প্রজ্ঞার সাথে পরিস্থিতি সামলান। তিনি আর্মিদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখান থেকে চলে যান, আমার ছাত্রদের আমি শান্ত করে রাখছি। এই মুহূর্তে আমার কোনো ছাত্র আন্দোলনে যাচ্ছে না। আমার মাদ্রাসার ছাত্ররা 1 দফা 1 দাবির সময়সূচি অনুযায়ী আন্দোলনে অংশগ্রহণ করবে। ফজরের পরে এ সময়ে এসে অযথা একটা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করে কোনো ফায়দা হবে না। মুফতি মনির হোসাইন সাহেবের সঙ্গে সেই আর্মি কর্মকর্তার বেয়াদবি সুলভ আচরণ মেনে নেয়নি জামিয়ার ছাত্ররা।
পরিস্থিতি ভয়ঙ্কর কিছু হওয়ার ইঙ্গিত দিতে থাকে। তবে মুফতি মনির হোসাইন কাসেমি সেই আর্মি কর্মকর্তাকে সেখান থেকে সরাতে সক্ষম হন এবং নিজের ছাত্রদেরকেও শান্ত হওয়ার আদেশ দেন। ভিড় দেখে সেই আর্মি বহর কোনো কথা না বাড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। মুফতি কাসেমির এই অসাধারণ সাহস ও প্রজ্ঞা সেদিন অনেকগুলো মূল্যবান প্রাণ বাঁচিয়েছিল। দেশ যখন প্রায় চূড়ান্ত স্বাধীনতার দিকে, তখন উত্তেজিত জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চরম সংঘাত তৈরি হয়। বাড়িধারা মাদ্রাসার একদম পাশে অবস্থিত ভাটারা থানা থেকে খবর আসে বেশ কয়েকজন পুলিশ সদস্য থানায় আটকে গিয়েছেন এবং উত্তেজিত জনতা তাদের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক সেই মুহূর্তে মুফতি মনির হোসাইন কাসেমি সেখানে উপস্থিত হন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বিনা বিচারে একটি প্রাণও যেন হারিয়ে না যায়। সেই মানবিক বিশ্বাস থেকেই তিনি নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে জনতার ভিড় থেকে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জীবন রক্ষা করে নিজের মাদ্রাসায় নিয়ে আসেন এবং শেষ অবধি পর্যন্ত আশ্রয় দেন। তার ফিরে আসার কিছুক্ষণ পরই জনতা থানায় আগুন ধরিয়ে দেয় এবং পুরো ভাটারা থানা আগুনে জ্বলে যায়। মনির হোসাইন সাহেবের অভিভাবক সুলভ আচরণের জন্য ওই দিন প্রাণে বেঁচে গিয়েছিল বহু পুলিশ সদস্য। 5 আগস্ট দুপুরে যখন শেখ হাসিনার পলায়নের খবর আসে, তখন বাড্ডা থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা মরণ কামড় হিসেবে ক্রমাগত গুলি চালাতে থাকে উত্তেজিত জনতার দিকে, যেন নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরতে পারে। সেই গুলিতে জামিয়া মাদানিয়া বাড়িধারার সমন্বয় কমিটির শিক্ষার্থী আব্দুল বাসেত আহত হয়ে এক গলির মধ্যে আটকে পড়েন। তার শরীরে 270টি গুলি লাগে। রক্তাক্ত শরীর নিয়ে পাশের এক সিএনজি গ্যারেজের মধ্যে বুলেট ফায়ারিং অ্যাঙ্গেল থেকে কভার নিয়ে শুয়ে থাকেন সমন্বয়ক আব্দুল বাসেত। একই সময় মুফতি মনির কাসেমি সেনাপ্রধানের ডাকা আপৎকালীন বৈঠকে আমন্ত্রণ পেয়ে যখন রওনা হন, তখনই তার ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার খবর আসে। তিনি তাৎক্ষণিক সেখানে তার অনুসারীদের পাঠান এবং বিটিভি ভবনের অস্থায়ী আর্মি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারের অনুরোধ জানান এবং তিনি জাতীয় বৃহত্তর স্বার্থে মিটিংয়ে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যার পর বাড্ডা থানার ক্রমাগত গুলিবর্ষণকারী পুলিশ বাহিনীর হাত থেকে সমন্বয়ক মৌলানা আব্দুল বাসেত সহ অন্যান্য আটকে পড়া আহতদেরকে সেই গলি থেকে বাঁচিয়ে আনতে আর্মি অভিযান চালালে তাদের ওপরও গুলিবর্ষণ হয় এবং 3 জন আর্মি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক তাদের সদস্যদেরকে নিয়ে ফেরত চলে যান তারা। 5 আগস্ট সারাদিন একের পর এক রাজনৈতিক বৈঠকে অংশগ্রহণের পর রাত 1টায় মুফতি মনির হোসাইন কাসেমি, মৌলানা আজিজুল হক ইসলামাবাদী সহ থানার সামনে আটকে পড়া ছাত্র সমন্বয়ক আব্দুল বাসেতের অবস্থানস্থলে উপস্থিত হন। তখনও সেখানে অবিরাম গুলিবর্ষণ চলছিল। মূলত আশেপাশের 4-5টি থানার অ্যামিউনিশন, স্টান গ্রেনেড, ব্রেস্ট ফায়ার বুলেটগুলোর স্টক ছিল, যার জন্য তারা স্বৈরাচারী হাসিনা থেকে ক্ষিপ্ত জনগণের হাত থেকে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে ক্রমাগতই গুলি করে যাচ্ছিল এবং তাদের মধ্যে বেশিরভাগ পুলিশ কর্মকর্তারাই হিন্দি ভাষায় কথা বলছিল। মুফতি মনির কাসেমি সকল তথ্য জানার পর তার নির্দেশে ঘটনাস্থলে থাকা সহযোদ্ধাদেরকে সকলকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। অনেক ছাত্র তাদের সহপাঠীকে ছেড়ে যেতে রাজি না হলেও রাস্তার চারপাশে ছড়িয়ে থাকা গুলিবিদ্ধ লাশ ও রক্ত দেখিয়ে তিনি সতর্ক করে বলেন, তোমরা যদি এখানে আরও বেশি সময় অবস্থান করো তাহলে তোমাদের ক্ষতি হতে পারে, কারণ থানার ভেতরে আটকে থাকা পুলিশরা রাত্রে ভিড় কম মাত্র গুলি চালিয়ে বের হবে। তিনি বিকল্প পথ ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়ে ছাত্রদের নিরাপদভাবে সরিয়ে আনেন। এছাড়াও সেখানে উপস্থিত কিছু স্থানীয় মানুষকেও তিনি সুরক্ষার উদ্দেশ্যে স্থান ত্যাগের পরামর্শ দেন। মুফতি কাসেমির অনুমান অনুযায়ী ঠিক 20 মিনিট পর প্রায় শতাধিক পুলিশ গাড়ি বহর নিয়ে গুলি চালাতে চালাতে স্থানটি ত্যাগ করে। ঘটনাস্থলে উপস্থিত যারা ছিল সকলেই তখন গুলিবিদ্ধ হয়েছেন। মনির হোসাইন কাসেমি সাহেবের সেই নির্দেশে সরে যাওয়ায় অনেক বড় ক্ষতি থেকে বেঁচে গিয়েছিল অনেকগুলো প্রাণ। ছাত্র সমন্বয়ক মৌলানা আব্দুল বাসেতের চিকিৎসা, রক্ত ও ওষুধের ব্যবস্থা করেন এবং তার পরিবারকে সাহস যোগান। অন্যদিকে 5 আগস্ট শেখ হাসিনার পলায়নের পর সৃষ্ট শূন্যতা পূরণ করতে যখন ক্যান্টনমেন্টে সেনাবাহিনী ও উচ্চ পর্যায়ের পুলিশকে জরুরি বৈঠক ডাকা হয়, সেখানে সেনাপ্রধানের পক্ষ থেকে মুফতি মনির হোসাইন কাসেমিকে রাষ্ট্রের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। সেই বৈঠকে তিনি ইতিহাস সৃষ্টিকারী এক প্রস্তাব দেন। দেশের স্থিতিশীলতা ফেরাতে গৃহবন্দী থাকা জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হোক। তার এই প্রজ্ঞাপন্য প্রস্তাবটি এক বাক্যে সকলে মেনে নেয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই বিপ্লবের সময় 19 জুলাই সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় আসেন। তিনি সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আন্দোলনকে বেগবান করার জন্য কৌশলগত আলোচনা হয়। এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা, বিশেষ করে জামাত ইসলামের ঢাকা উত্তরের সভাপতি সেলিম উদ্দিন, খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও তরুণ আলেমদের নেতৃত্বে
ব্যক্তিত্ব মাওলানা আশরাফ মাহাদি ও জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় ইমাম খেতাব পাওয়া মাওলানা সানাউল্লাহ খানের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের একজন সম্পদ হিসেবে নারায়ণগঞ্জের স্থানীয় আন্দোলনেও ওনার নির্দেশে মাওলানা ফেরদাউস রহমান সাহেবের নেতৃত্বে হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ জেলা মাঠের তৎপর ছিল। এছাড়াও যাত্রাবাড়ি ও সাইনবোর্ডের মতো ক্রিটিক্যাল জোনে মনির হোসাইন কাসেমি সাহেবের উল্লেখযোগ্য ভূমিকা ছিল, যা সময়ের অভাবে এখানে উল্লেখ করা হলো না। মুফতি মনির কাসেমির অংশগ্রহণ জুলাই বিপ্লবের সেই অকথিত অধ্যায়কে তুলে ধরে, যেখানে একজন স্বৈরাচার বিরোধী মজলুম বিপ্লবী এবং সংগ্রামী আলেম প্রজ্ঞা, সাহসিকতা ও মানবিকতার সমন্বয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি নারায়ণগঞ্জের মাটিতে গডফাদারকে চ্যালেঞ্জ করেছেন এবং জাতীয় সংকটে দেশের নেতৃত্ব দিয়েছেন। জুলাই বিপ্লবের উত্তাল সময় তার নিঃস্বার্থ অবদান প্রমাণ করে প্রতিটি মহৎ আন্দোলনের পেছনে কিছু মানুষ থাকে যারা জীবন বাজি রেখে নীরব অভিভাবকের ভূমিকা পালন করেন। মুফতি মনির হোসাইন কাসেমি সেই আলোকময় ব্যক্তিত্ব, যার প্রতি জাতির শ্রদ্ধা অটুট থাকবে।